बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সময় একটা জানেন, দেখো তো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, আর ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা স্পষ্ট। হ্যাঁ, বোর্ড দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের, আচ্ছা, সবাই আহ, অনেকেই লাইভে থাকবে না, কারণ লাইভের পরে তারা ভিডিও ক্লাস দেখে। ঠিক আছে, তো সমস্যা নাই, আমি শুরু করে দেই। এখন তোমাদের কয়েকজনকে দেখলাম যে থার্ড চ্যাপ্টারের 3টা পাত্রের সলিউশনের অঙ্ক কিভাবে করতে হয় এটা নিয়ে অনেকের প্রবলেম। তো ওই প্রবলেমটা দেখাবো। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ রসায়ন, অর্থাৎ চতুর্থ অধ্যায়। তো দেখো, আমরা একটা সৃজনশীল আমাকে দিছিল, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 মেবি। রাজশাহী বোর্ড 2019-এর 8 নম্বর কোশ্চেনটা আমরা তৃতীয় অধ্যায়ের একটা সৃজনশীল সলভ করে আসি। 3টা পাত্র, 3টি পাত্রের সিকিউ আমরা এটা করব। তো দেখো, এখানে রাজশাহী বোর্ড, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019। আমরা তড়িৎ রসায়ন পরে পড়বো, আগে এটা দেখে নিই। এখানে ঘ নম্বরের কোশ্চেনটা ছিল এ বি সি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে বিস্ফোরণের প্রকৃতি তোমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো, এখানে তোমরা রাজশাহী বোর্ড 2019-এর 8 নম্বর কোশ্চেন, রাজশাহী বোর্ড 2019-এর 8 নং কোশ্চেনটা হাজারি বই থেকে আমি দেখছি, এর জন্য এখান থেকে লিখলাম। এক এক বই এক একভাবে এক এক সেট থেকে কোশ্চেন লিখতে পারে, সো এরকম কোশ্চেন। কিন্তু সিকিউতে সাধারণত উল্টাপাল্টা হয় না, একটা সেট হয়।
আচ্ছা আছে এখানে হচ্ছে 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ, 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ আর 40 ml 0.05 মোলার HCl। তো দেখো আমরা প্রথমে কি করব, এই পাত্রের জন্য 50 ml 0.5 মোলার সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট 50 × 0.5 ml 1 মোলার বানায় নিব। এবার বি এর জন্য কি করব, 20 ml 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, এখানে অবশ্যই দ্রবণ লিখবা, ইকুইভ্যালেন্ট হচ্ছে 20 × 0.1 ml 1 মোলার দ্রবণ। তাহলে ক্যালকুলেটর দিয়ে যাও তো একটু, ক্যালকুলেটর দিয়ে যা। আচ্ছা এরপরে দেখো ক্যালকুলেটর 40 ml 0.05 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ইকুইভ্যালেন্ট 40 × 0.05 ml 1 মোলার। এই প্রত্যেকটার জন্য আমরা আগে এটাকে সমমোলার বা অনমোলার দ্রবণ বানাই নেব। 50 × 0.5 অর্থাৎ এটা হয় হচ্ছে 25 1 মোলার, এটা হয় হচ্ছে 2 ml 1 মোলার, এটা হয় হচ্ছে এটাও হবে মেবি 2, আচ্ছা 40 না 4 5 20 হ্যাঁ 40 × 0.5 এটাও 2 ml 1 মোলার। এই হচ্ছে আমরা প্রথমে সমমোলার দ্রবণ বানাই নিব। তোমাদের এভাবে শিখাইছি কিভাবে সমমোলার দ্রবণ বানাতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা চতুর্থ অধ্যায়টা পরে করব, আগে থার্ড চ্যাপ্টারের এই তিনটা তোমার পাথের কোশ্চেনটা কিভাবে সলিউশন করতে হয় সেটা একটু তোমাদের দেখাচ্ছি। এখন দেখো তিনটা কিন্তু আমাদের হয়ে গেছে, সবার কিন্তু ঘনমাত্রা 1 মোলার হয়ে গেছে। এখন আমরা আয়তন নিয়ে কনসিডার করব। এখন দেখো শুরুতেই তোমাদের জানতে হবে কোনটা ক্ষার কোনটা অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষারীয় লবণ, অর্থাৎ এই দুইটা ক্ষার হিসাবে কাজ করবে, এটা অম্ল হিসাবে কাজ করবে। তো দেখো শুরুতেই আমরা প্রথম দুইটা বিক্রিয়া লিখতে পারি, কারণ এটারও তুল্য সংখ্যা 2, এটারও তুল্য সংখ্যা 2, অর্থাৎ 2 2 তুল্য সংখ্যা, অর্থাৎ তুল্য সংখ্যা যাদের সমান তাদের আমরা বিক্রিয়া খুব সহজেই সম্পূর্ণ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা 1 নং, অর্থাৎ তুমি চাইলে তুমি এ বি সি আগে করতে পারতা, পরে এর সাথে করতে পারতা, বা আগে বি করলাম, যেটা তোমার ইচ্ছা তুমি করতে পারো। প্রথমে আমরা a প্লাস বি করব, অর্থাৎ a আর বি পাত্রের মিশ্রণ। দেখো তাহলে বিক্রিয়া কি হয়, সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে হয় সোডিয়াম সালফেট আর হচ্ছে কার্বনিক অ্যাসিড হয়, কিন্তু কার্বনিক অ্যাসিডটা ভেঙে কার্বন ডাই অক্সাইড হয় আর পানি হয়ে যায়। তাপীয় বিয়োজনের ফলে খুব দ্রুত এটা ভেঙে যায়। এখন দেখো তুল্য সংখ্যা কিন্তু ভাইয়া এরও 2, এপাশে 2 দিবা, এরও 2, এপাশে 2 দিবা, 2 2 সমান সমান হতে আর দেওয়া লাগবে না, অর্থাৎ 1:1 অনুপাত। তাহলে বিক্রিয়া হয় কত, 1:1 অনুপাত। এখন দেখো 1:1 অনুপাত বিক্রিয়া, তুমি এই কথাটাই বলবা, যেহেতু 1:1 অনুপাতে বিক্রিয়া হয় সেহেতু দেখো 1:1 মানে কি সমান সমান লাগবে, 1 মোলার 1 মোলার আছে তো জানি ঘনমাত্রা। এবার দেখো এটা না ন্যূনতম, এটা দিয়ে শুরু করব। 2 ml এর জন্য কত লাগবে, 2 ml লাগবে। তাহলে দেখো 2 ml সালফিউরিক অ্যাসিডকে সম্পূর্ণভাবে প্রশমিত করতে, আচ্ছা এইটার পরেরটা কি, পরেরটা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল না ভাইয়া, এখানে ছিল HCl, এখানে ছিল HCl, হ্যাঁ ভুল করে ফেলছি, এটা ছিল HCl, এটাও অ্যাসিড, অর্থাৎ দুইটা অ্যাসিড একটা ক্ষার। হ্যাঁ, তো দেখো এটার সাথে এটা বিক্রিয়া করে আমরা কি করলাম, তোমার 1:1 অনুপাতে বিক্রিয়া হয়, অর্থাৎ দেখো সালফিউরিক অ্যাসিডের 2 ml ওর 2 ml কে ব্যালেন্স করবে, অর্থাৎ দেখো আমরা কি লিখব, 2 ml সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণভাবে
সম্পূর্ণভাবে 2 ml সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করবে। অতএব অতিরিক্ত সোডিয়াম কার্বনেট কত থেকে, দেখো সালফিক অ্যাসিড কিন্তু শেষ আছে, সোডিয়াম কার্বন কত 25 - 2 কত বলতো ml, অর্থাৎ 23 ml থাকে। এর ঘনমাত্রা কিন্তু 1 মোল, অর্থাৎ সবার ঘনমাত্রা এখন 1 মোল। এখন আসো তাহলে আমরা এই দুইটা বিক্রিয়া তো মুছে ফেললাম। এখন এখান থেকে তোমরা জানো প্রথম পাত্র থেকে 2 ml বিক্রিয়া করে শেষ হওয়ার পরে আছে কত 23 ml। এবার এই 23 ml এর সাথে বিক্রিয়া হবে, ঠিক আছে। এবার তুমি ওই এই দুইটা মিশ্রণে যতটুকু অতিরিক্ত আছে, অতিরিক্ত কোনটা আছে সোডিয়াম কার্বনেট, এই অতিরিক্ত সোডিয়াম কার্বনেটের সাথে তুমি কি করবা সি পাত্রে বিক্রিয়া করবে। এখন সি পাত্রে কি কি ছিল, এইটাও 2 ml। এখন আসো আমরা তাহলে অতিরিক্ত সোডিয়াম কার্বনেট প্লাস সি পাত্র, তাহলে বিক্রিয়া করি সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl, বিক্রিয়া করলে হয় সোডিয়াম ক্লোরাইড, এখানেও কার্বন ডাই অক্সাইড হয়, কার্বনিক অ্যাসিড হয়, অর্থাৎ পানি আর কার্বন ডাই অক্সাইড হয়। সমতা করার জন্য এখানে এটা তুল্য সংখ্যা 2, এখানে 2 দিব, ঠিক আছে। এভাবে আমরা সমতা করব, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা 1:2 অনুপাতে বিক্রিয়া করে, তাহলে এটা যদি 1:2 অনুপাতে বিক্রিয়া করে তাহলে এটা বুঝতে ফেলি, তোমরা জানো যে 2 ml আছে এখানে, তাহলে 1:2 অনুপাতে যদি বিক্রিয়া করে থাকে তাহলে দেখো এর যখন 1 মোল লাগে তখন ওর কয় মোল লাগে 2 মোল, অর্থাৎ এর যখন 2 মোল তখন তার লাগে 1 মোল। তাহলে দেখো ওর কত ছিল 2 ml ছিল, 2 ml এর জন্য এর 2 ml এর জন্য লাগবে 1 ml, অর্থাৎ যেহেতু 1:2 অনুপাতে বিক্রিয়া করে, কথাটা বলে নিবা, অর্থাৎ 2 ml HCl সম্পূর্ণভাবে 1 ml সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করবে। অতএব আবার অতিরিক্ত কে থাকে, দেখো এখানে HCl শেষ, সোডিয়াম কার্বনেট থাকে কত, এখন কিন্তু ছিল আগে কত ছিল 23, তুমি যখন এর সাথে বিক্রিয়া করছো তখন তার কত ছিল 23, এখান থেকে কতটুকু বিক্রিয়া করে ফেলছে 1 ml, থাকে কত তাহলে 22 ml। এখন দেখো তাহলে 22 ml, অবশ্যই 22 ml এর ঘনমাত্রা কত 1 মোল, বুঝছো। এখন দেখো ফাইনালি সব এই তিনটা পাত্রে বিক্রিয়া করার পরে আমরা দেখতে পেলাম আসলে ক্ষার এখনো বেঁচে আছে, অর্থাৎ ক্ষারটা এত বেশি পরিমাণে নেওয়া হয়েছে যে দুইটা অ্যাসিডকে সে ব্যালেন্স করার পরও সে বেঁচে আছে, হ্যাঁ। অর্থাৎ আমরা এখন বলতে পারি এটা কি বলতো তোমার ক্ষারীয় দ্রবণ, হ্যাঁ। অর্থাৎ যেহেতু ক্ষার বেঁচে আছে অতিরিক্ত, তাহলে আমরা কি বলতে পারি ক্ষারীয় দ্রবণ। দেখো ফাইনালি বেঁচে আছে কে, ক্ষার, এবং এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, প্রকৃতি বলা হয়ে গেল। এখন যদি বলতো ক্ষারের ঘনমাত্রা কত বা দ্রবণের মিশ্রণের ঘনমাত্রা কত ক্ষারের, তাহলে আমরা কিভাবে বের করতাম, এখন এটা হচ্ছে ml, এটাকে আমরা ধরবো V1, এটাকে ধরবো আমরা S1, আর V2 কি, V2 হচ্ছে মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের মোট আয়তন কত ছিল অ্যাকচুয়াল আয়তনটা ছিল হচ্ছে সোডিয়াম কার্বনেটের ছিল 50, সালফিক অ্যাসিডের ছিল 20, অর্থাৎ 70, আর এখানে আছে 40, অর্থাৎ 110, অর্থাৎ 50 প্লাস 40 প্লাস হচ্ছে তোমার 40 প্লাস হচ্ছে 20, হ্যাঁ, সব মিলালে হয় হচ্ছে 110 ml। এই যে V2 কিন্তু, আর এটার জন্য তুমি H2 বের করবা কিভাবে, V1 S1 ইকুয়াল কি V2 S2, তাহলে S2 ইকুয়াল কি V1 S1 বাই হচ্ছে V2। এভাবে খুব সহজে তুমি মিশ্রণের ঘনমাত্রা আর ঘনমাত্রা বের করতে পারলে TSO বের করা যায়। তাহলে আমি ঘনমাত্রা বের করবা কেমনে, এখন এই 22 × 1 বাই হচ্ছে 110, এটা করলে কত হয় দেখো, সম্পূর্ণটাই করে দিচ্ছি, যেভাবে আসুক তোমরা পারবা। 110 হয় হচ্ছে 0.2 মোলার, অর্থাৎ S2 এর মান আসছে হচ্ছে 0.2 মোলার। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের, যেহেতু লবণটা ক্ষারীয় লবণ, এটা কি লবণ ক্ষারীয় লবণ, আমাদের শিখেছি কেন ক্ষারীয় লবণ, এটাই হচ্ছে আমাদের হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, যেহেতু তার তুল্য সংখ্যা 2, তাহলে 2 গুণ করতে হবে। এবার আমরা কি করব, আগে POH বের করব, POH গুণ হচ্ছে মাইনাস লগ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এই হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার জায়গায় এই হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা লিখব, হ্যাঁ।
এই হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রার জায়গায় আমরা কি করব 0.2 * 2 বসাই দেব। এইটায় যে আনসারটা পাবো অর্থাৎ মাইনাস লগ আনসার ইনটু 2 করলে 0.3979, এটার আনসারটা পাচ্ছি 0.3979, এরকম একটা মান পাচ্ছি। এখন এইটা পাওয়ার পরে এখন কিন্তু আমাদের পিএইচ বের করতে হবে, অর্থাৎ 14 মাইনাস আনসার, হ্যাঁ এটা করলে 13.6 আসছে। পিএইচটা কত হবে তাহলে? পিএইচ হবে হচ্ছে 14 মাইনাস এই যে আনসার 0.3979, ঠিক আছে, এটা করলে আসলে হচ্ছে তোমার 13.6, এটা এই হচ্ছে আমাদের আনসার। সো তোমরা এইভাবে বাসা বসে তিনটা পাত্রেরটাও প্র্যাকটিস করবা, একদম সিম্পল। অর্থাৎ প্রথমে দুইটা পাত্রের বিক্রিয়া করার পরে যা অতিরিক্ত বেঁচে থাকে, এই অতিরিক্ত বেঁচে থাকার পরিমাণটা নিয়েই তৃতীয় পাত্রের সাথে বিক্রিয়া করবা, ঠিক আছে, হিসাব নিকাশ করবা। তাহলে তোমার ইনশাআল্লাহ তৃতীয় পাত্র কেন 4টা 10টা পাত্র দিলেও তোমার কোনো সমস্যা হবে না, তুমি স্টেপ বাই স্টেপ করতে থাকবা। সাধারণত 3-এর বেশি আসবে না, তারপরেও কখনো কখনো আসতে পারে, ঠিক আছে। মোটামুটি আমাদের এই তিনটা রিলেটেড অঙ্ক আমি গত ক্লাসে দেখাতে পারি নাই, সো আজকে দেখা দিলাম, তোমরা বাসা বিষয়টা দেখে প্র্যাকটিস করবা। এখন দেখো আমরা শুরু করব হচ্ছে চতুর্থ অধ্যায়। আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ রসায়ন, যেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, এটাকে ইংলিশে এইভাবে লেখা হয়। অর্থাৎ আসলে ব্যাপারটা হচ্ছে তড়িৎ শব্দটা হচ্ছে তড়িৎ প্রবাহ বোঝায়, তড়িৎ প্রবাহ, আর রসায়ন মানে রাসায়নিক বিক্রিয়া। এখন এই অধ্যায়ের নাম কেন, আমি সবসময় জন্য একটা অধ্যায়ের নাম কেন এটা রাখা হয়েছে এটা বলার চেষ্টা করি, কারণ একটা অধ্যায়কে সাজানো হয়েছে ওইভাবেই, ঠিক আছে, বিভিন্ন তোমার কনসেপ্টের উপর ভিত্তি করে এই অধ্যায়টার নাম রাখা হয়। তো এই অধ্যায়টার নামটা তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি রাখা হয়েছে এই কারণে যে দেখো এখানে আসলে তড়িৎ প্রবাহ বলতে আসলে যেটা আমরা বুঝি ইলেকট্রন প্রবাহ বুঝি, মূলত তড়িৎ প্রবাহ হয় কি ইলেকট্রন প্রবাহের ফলে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রবাহের ফলে তোমার রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ প্রবাহ। দেখো খেয়াল করো, তাহলে এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় দেখবা তোমরা যা কিছু আলোচনা করছে না কেন তার প্রধান যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো, আর একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে তড়িৎ প্রবাহ ঘটানো। বুঝতে পারছো? বা তড়িৎ প্রবাহ উৎপন্ন করা বা তড়িৎ উৎপন্ন করা। একটা হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করে বা কারেন্ট দিয়ে, শক্তি দিয়ে, ফোর্স দিয়ে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করবে, আর একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ উৎপন্ন করবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা আস্তে আস্তে জানবা তড়িৎ প্রবাহটা থেকে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষে, আর রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ উৎপন্ন করা হয় হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে। তাহলে এটা কি তড়িৎ বিশ্লেষ্য কোষে হয়, কোষ দ্বারা এটা হয়, আর এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা হয়। দেখো তাহলে এই অধ্যায়টার নামটা তড়িৎ রসায়ন যথাযথ, কারণ তোমরা দেখবা এই অধ্যায় তড়িৎ প্রবাহ থেকে রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ, আর যত আলোচনা আছে সবকিছু ভাইয়া এইগুলো নিয়ে, এইটাকে কেন্দ্র করি, ঠিক আছে। এই জন্য এই অধ্যায়টার নাম রাখা হয়েছে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। এখন আসো দেখো তাহলে তড়িৎ থেকে রাসায়নিক বিক্রিয়া, আবার রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ উৎপন্ন করার জন্য আমাদের লাগবে হচ্ছে মাধ্যম। এখন তোমাদের এই অধ্যায় শুরুতে দেখবা এই মাধ্যম নিয়ে আলোচনা করছে, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে তোমার পরিবাহী, ঠিক আছে, পরিবাহীটা নিয়ে আলোচনা শুরু করছে। তো আমরা ওইটাই মূলত আলোচনা প্রথমেই করব, ঠিক আছে। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়া থেকে তড়িৎ উৎপন্ন বা তড়িৎ প্রবাহ থেকে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করব, অধ্যায় আলোচনা করব, কিন্তু শুরুতেই তো আমাদের জানতে হবে যে কি এর মাধ্যম হিসাবে কাকে কাকে আমরা ব্যবহার করতে পারবো, কি ব্যবহার করা যেতে পারে, তাদের নেচারটা কেমন, এগুলো সম্পর্কে আমাদের প্রথমেই একটু জেনে নিতে হবে। সো এই জন্য আমরা শুরুতেই পরিবাহী নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে, ঠিক আছে।
দেখো তাহলে আমরা শুরুতেই চলে যাই কোথায়, পরিবাহীতে। পরিবাহী, তো দেখো পরিবাহী সাধারণত এটা আবার পরিবাহীর দিক থেকে একটা নাম আমরা আরো একটা ক্লাসিফিকেশন আছে, এটাতে কঠিন পরিবাহী বলা যাবে। এটা কি বলতো, কঠিন পরিবাহী, কঠিন, হ্যাঁ কঠিন পরিবাহী। আগে এটা আমি ক্লাসিফাই করব, তারপর তোমাদের আবার আরেকটা ক্লাসিফিকেশন করে দিব। পরিবাহীকে প্রথমত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুপরিবাহী, সুপরিবাহী, তারপর হচ্ছে কুপরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে কি বলতো অর্ধপরিবাহী। দেখো সুপরিবাহী কাকে বলে, আমি মুখে মুখে বলে যাচ্ছি উদাহরণগুলো, তোমাদের এত বেশি, তোমাদের অনেক কিছু জানা আছে এখান থেকে। একটু সুপরিবাহী কার, অর্থাৎ যে সকল পরিবাহীর মধ্য দিয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ প্রবাহ হতে পারে, ঠিক আছে, মানে স্পন্টেনিয়াসলি, কোনো বাধা, তেমন বাধা ছাড়া। অর্থাৎ সব পরিবাহীর মধ্যে দিয়েই তো মোটামুটি রোধ আছে, হ্যাঁ একটা আছে সুপার কন্ডাক্টর যেগুলো আছে, এগুলোর মধ্যে দেখা যায় রোধটা খুবই নগণ্য থাকে। এগুলো বিভিন্ন ধরনের সংকর ধাতু বা অক্সাইডের প্রলেপ দিয়ে কি করা হয়, এগুলোকে এইভাবে তৈরি করা হয়, ঠিক আছে। বিভিন্ন ধাতুর অক্সাইড আছে, এগুলো দিয়ে সুপার কন্ডাক্টর তৈরি করা হয়, সেটা আলাদা। ওগুলোতে দেখা যায় রোধ খুবই নগ্ন থাকে, মানে মানে খুবই সামান্য পরিমাণে থাকে, হ্যাঁ অর্থাৎ নগণ্য থাকে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে এদের মধ্যে যে রোধ থাকবে সবগুলোর মধ্যে, কিন্তু দেখা যায় এদের মধ্যে তুলনামূলকভাবে রোধটা অনেক কম থাকে, অর্থাৎ খুব ভালোভাবে তারা পরিবহন করতে পারে। যেমন তোমরা জানো সিলভার, গোল্ড, তারপর হচ্ছে প্ল্যাটিনাম, এরপরে কি বলতো কপার, জিঙ্ক, ঠিক আছে, ইত্যাদি। এই ধরনের বিভিন্ন মেটাল আছে যারা খুব ভালো পরিবাহী হিসাবে কাজ করে। সবচেয়ে ভালো পরিবাহী হিসাবে কাজ করে ভাইয়া সিলভার, রৌপ্য, সবচেয়ে বেশি তোমার তড়িৎ পরিবাহী, সুপরিবাহী, ঠিক আছে। এখন সাধারণত কপার ব্যবহার করা হয় কেন, কপার ব্যবহার করা হয় এই কারণে কপারটা মোটামুটি অ্যাভেলেবেল, ঠিক আছে, আর দামটা সস্তা আছে এবং এটাও ভালো পরিবাহী, এজন্য এটা ব্যবহার করা হয়। কিন্তু যদি এই সিলভার সবচেয়ে ভালো পরিবাহী, তারপরে গোল্ড আছে, প্লাটিনাম, এগুলো দেখো খুব ভালো পরিবাহী, রোধ এদের মধ্যে থেকে কম থাকে, কিন্তু এগুলো ব্যবহার করা যায় না কারণ এগুলো অনেক দাম, ঠিক আছে, এবং অতটা অ্যাভেলেবেল না, এই জন্য এগুলো ব্যবহার করা হয় না, ঠিক আছে। আর এটা আমি তো দুষ্টামি করে বলি সবসময়, এগুলো ব্যবহার করলে কিন্তু আসলে অনেক চোর ডাকাত বেড়ে যেত, কারণ দেখা যায় তো যে বাসা বাড়িতে লাইন লাগাতো আর 2 দিন পরে লাইন কাটা, কেন দেখা যাবে কারো কানের দুল বানানো লাগবে, কারো নাকের ফুল বানানো লাগবে, কারো গলার হার বানানো লাগবে, এই জন্য গোল্ড বা এগুলো তার কেটে নিয়ে চলে গেছে, ঠিক আছে। এই জন্য এগুলো দেওয়া হয় না, কপারটা দেওয়া হয়, ঠিক আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করে এগুলো দেওয়া হয়েছে, সাধারণত এটা অ্যাভেলেবেল, দামে সস্তা, এই জন্য, ঠিক আছে, ব্যয়বহুল না। আসো এবার কুপরিবাহী। কুপরিবাহী দেখো, সুপরিবাহী, সু আর এটা কু শুনলে অনেকে ভাবো যে এটা বিপরীত, তা ভাইয়া এটা দেখো কুপরিবাহী হচ্ছে তারা যাদের মধ্য দিয়ে সামান্য পরিমাণে কি হয় বলতো, এটা হচ্ছে খুব ভালোভাবে পরিবহন হয়, খুব আর এটা কি বলতো সামান্য, সামান্য পরিবহন ঘটে, সামান্য পরিবহন ঘটে, যেমন গ্রাফাইট, খুবই নগণ্য, অর্থাৎ খুবই সামান্য। তোমরা জানো গ্রাফাইট, এইখান থেকে একটা কোশ্চেন আসতো, তোমরা জানো গ্রাফাইট এবং হিরোক নিয়ে, হ্যাঁ। হিরোক কেন তাপ ও তড়িৎ পরিবাহী না, কারণ হিরোকে তোমার একটা কার্বনের চারপাশে 4টা করে কার্বন থাকে, যেখানে কার্বনগুলো সংকরণ হয় sp3, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা হাতে কি থাকে বলতো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ তাদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, বিধায় হিরোকরা তাপ ও তড়িৎ পরিবহন হয় না। অপরদিকে গ্রাফাইট থাকে কিরকম, গ্রাফাইট থাকে, ঠিক আছে। তোমরা যদি গ্রাফাইটের চিত্র দেখো এরকম, এইখানে দেখো এই কার্বনগুলো তিনটা হাত দ্বারা যুক্ত, অর্থাৎ এদের সংকরণ হয় হচ্ছে sp2,
sp2 হওয়ার ফলে দেখা যায় তাদের একটা হাত কি থাকে, অর্থাৎ একটা p অরবিটালের ইলেকট্রন কি থাকে, ফাঁকা থাকে, মুক্ত থাকতে পারে। অর্থাৎ এই কারণে দেখা যায় তারা কি হয় বলতো, সামান্য তাপতড়িৎ পরিবাহী হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিরোকের সংকরণ sp3 কার্বন গুলো, আর গ্রাফাইটের সংকরণ কি sp2। এখানে sp3 মানে চারটা অরবিটাল এখানে আসছে, চারটা কার্বন চারটা হাত দ্বারা, অর্থাৎ প্রত্যেকটা কার্বন চারটা চারটা করে কার্বনের সাথে যুক্ত থাকে, আর এখানে প্রত্যেকটা কার্বন তিনটা করে কার্বনের সাথে যুক্ত থাকে, যার ফলে একটা ইলেকট্রন মুক্ত থাকে, ঠিক আছে, আর এখানে মুক্ত থাকতে পারে। অর্থাৎ এটা হচ্ছে তোমার তাপ অপরিবাহী, এটা কি তাপতড়িৎ অপরিবাহী, এটা হচ্ছে তাপতড়িৎ কি বলতো, সামান্য পরিবাহী, খুবই ক্ষুদ্র বা ক্ষীণ পরিমাণে পরিবাহী, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দেখো এখান থেকে কোশ্চেনটা কিন্তু তোমাদের এমনি আসেও। এবার দেখো কুপরিবাহী কোনটা, পরীক্ষাতে কিন্তু আসছে, খেয়াল রেখো, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতে আসে। অপরিবাহী কারা, যাদের মধ্যে দিয়ে একদমই পরিবহন করে না, একদমই, অর্থাৎ আমরা লিখতে পারি কোনোভাবেই পরিবহন হয় না, কোনোভাবেই, অর্থাৎ একদমই পরিবহন করে না, যাদের মধ্য দিয়ে, তাদেরকে আমরা কি বলি বলতো, অপরিবাহী। যেমন উদাহরণ হতে পারে কাঁচ, শুকনো কাঠ, রাবার, প্লাস্টিক, তারপর হচ্ছে না রাবার প্লাস্টিক, এরপরে হচ্ছে তোমার কাঁচ, কাঠ, রাবার, প্লাস্টিক ইত্যাদি এরকম টাইপের যৌগ যেগুলো আছে, এগুলোর মধ্যে দিয়ে কি বলতো, একদমই তাপতড়িৎ কি করে না বলতো, সাধারণত পরিবহন করতে পারে না, ঠিক আছে। এরপরে আসো হচ্ছে অর্ধপরিবাহী, অর্থাৎ এগুলো তোমরা মনে মনে বুঝো, এগুলো জানো আগে থেকে, ঠিক আছে। এরপর দেখো অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ, আচ্ছা এটা আমি মুছে ফেললাম, ঠিক আছে, এগুলো তোমরা তো দেখছো, দেখতে পাবা। এইটাকে আমি একটু আবার ডিটেলস দেখাবো, এখান থেকে পরীক্ষাতে আসছে তো এই জন্য দেখাই। হ্যাঁ, এটার আলোচনা বেশি হচ্ছে ফিজিক্সে, কিন্তু আবার কেমিস্ট্রিতে উপর ক্লাসে আলোচনা আছে, অনার্সে মাস্টার্সে, কিন্তু এখন সামান্য আলোচনা আছে, অর্থাৎ অর্ধপরিবাহী বলে কিছু একটা যা আছে সেটা আমরা একটু জানবো। অর্ধপরিবাহীটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এটাকে আমি এখানে অর্ধপরিবাহীটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। অর্ধপরিবাহী কারা প্রথমে সেটা আমরা জেনে নেই। অর্ধপরিবাহী হচ্ছে যাদের মধ্য দিয়ে তোমার খুব বেশিও না আবার খুব কমও না, অর্থাৎ মধ্যম অবস্থানে, ঠিক আছে, অর্থাৎ মাঝামাঝি অবস্থানে যেটাকে আমরা বলি পরিবাহিত হয় বা পরিবহন হয়, তাদেরকে আমরা কি বলি বলতো, তোমার অর্ধপরিবাহী, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কি বলতো, সেমিকন্ডাক্টর। এখন এই সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনাতে আমি বলছি তোমাদের ফিজিক্সে মোটামুটি আছে, তোমরা এখান থেকে ফিজিক্স যার কাছে পড়ো, এখান থেকে তোমরা একটু ডিটেইলস বেশি পড়বা, আমার এখানে যতটুকু জানানো সেটা আমি জানাই দিচ্ছি তোমাদের। দেখো একটা হচ্ছে কি বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী, এই বিশুদ্ধ অর্ধপরিবাহী কারা আমরা জানবো উদাহরণ হিসাবে আমাদের 14 নং গ্রুপ। 14 নং গ্রুপ যেটা, এটার একটা ছন্দ তোমরা জানো, কাল, তোমাদের জানাই সিলেট গেলে টিন পাবে। এদের মধ্যে সাধারণত এই দুইজন কি বলতো, খুব ভালো বিশুদ্ধ অর্ধপরিবাহী, ঠিক আছে, খুব ভালো বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ সিলিকন এবং জার্মেনিয়াম। সিলিকন 14 নং গ্রুপের সিলিকন এবং জার্মেনিয়াম হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্থাৎ শুধু সিলিকন শুধু জার্মেনিয়াম এরা কি বিশুদ্ধ অর্ধপরিবাহী। পরীক্ষাতে আসছে তোমাদের বোর্ড পরীক্ষাতে নিজের কোডটি বিশুদ্ধ অর্ধপরিবাহী, অপশনে সিলিকন না জার্মেনিয়াম যেন একটা ছিল। তো এগুলো শুধু এমসিকিউতে, ফিজিক্সেও আসে, কেমিস্ট্রিতেও আসে, ঠিক আছে, খেয়াল রাখবা, অনেক আসে এগুলো। আর সেমিকন্ডাক্টর দিয়ে আসলে আজকে পৃথিবী চলে, ঠিক আছে, পৃথিবীর যত ডিভাইস আছে সাধারণত সব ডিভাইসই মোটামুটি এই সেমিকন্ডাক্টর দিয়ে বানানো, কারণ এটা দিয়ে আমি আমার প্রয়োজন মতে আমি কি করতে পারি, বিভিন্ন তোমার কাঠামোতে তৈরি করতে পারি।
ভেজাল মিক্স করে করে। এবার আসো দেখো এটা হচ্ছে অবিশুদ্ধ, সরি বিশুদ্ধ, এটা হচ্ছে অবিশুদ্ধ বা ভেজাল মিশ্রিত, হ্যাঁ, অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা ভেজাল মিশ্রিত অর্ধপরিবাহী। ঠিক আছে, এইটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তোমরা জানো, একটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে কি বলতো এন পি টাইপ, এন টাইপ, পজিটিভ টাইপ, নেগেটিভ টাইপ। ঠিক আছে, পজিটিভ টাইপ নেগেটিভ টাইপ সম্পর্কে ডিটেইলস আলোচনা আছে, ডায়োড ট্রায়োড তোমরা আস্তে আস্তে জানবা, ওগুলো তোমাদের উপর ক্লাসে গেলে বা ফিজিক্সে তোমরা জেনে নিবা। আমার এখানে আলোচনা নাই তেমন, এই জন্য আমি শুধু পি টাইপ এন টাইপ তোমাদের জানানোর চেষ্টা করব। এখন পি টাইপ এন টাইপ তোমরা জানো, পজিটিভ টাইপটা কিভাবে তৈরি করা হয় তোমাদের আমি একটু সহজ সিস্টেমটা শিখাতে, অনেকেই এটা দেখলাম শিখায় না, ঠিক আছে, বাট এটা খুব সহজ, আলাদা আলাদা মুখস্থ রাখতে হয়, আসলে মুখস্থ করার কিছু নেই। এই যে দেখো এটা কিভাবে হয়, 14 নং গ্রুপ তো আছে, 14 নং গ্রুপের আমাদের কারা কারা, সিলিকন আর জার্মেনিয়াম। এরা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধর সাথে যখন আমি অন্য ভেজাল মিক্স করি তখনই সেটা হয় অবিশুদ্ধ, ঠিক আছে, অর্ধপরিবাহী। এখন এই 14 নং গ্রুপের সাথে যদি আমি 13 নং গ্রুপ, আমার 13 নং গ্রুপে কারা কারা আছে, 13 নং গ্রুপে আছে হচ্ছে বাবা, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড। তুমি এদের মধ্যে যে কোনো একটা যদি এদের মধ্যে মিক্স করো, বিশেষ করে মিক্স করা হয় অ্যালুমিনিয়াম, বিশেষ করে মিক্স করা হয় গ্যালিয়াম, ইন্ডিয়াম, এগুলো মিক্স করা হয়। তুমি যদি এইগুলোর যে কোনো একটা এর সাথে মিক্স করো, অর্থাৎ এইভাবে গ্রুপ ধরে ধরে মুখস্থ, অর্থাৎ এরা হচ্ছে তোমরা জানো 14 নং গ্রুপে যারা তারা সবাই 4 যোজি, আর 13 নং গ্রুপে যারা তারা সবাই কি বলতো 3 যোজি। এই 13 এক আসছে কিন্তু ভাইয়া 10 যোগ করার মাধ্যমে, যদি ইলেকট্রন থাকে লাস্ট পক্ষে তাদের 3টা। এখন 4 এর সাথে যখন 3 যোজি দিবা, দেখো স্বাভাবিকভাবে 4টা ইলেকট্রন যখন একজন শেয়ার করে, তার সাথে যখন 3টি ইলেকট্রন আসে অন্য কারো থেকে, একটা, দুইটা, 3টা আসে, দেখো আরেকটা কিন্তু আসতে পারে না, এই ফাঁকা সৃষ্টি হয়, হোল। এই হোলের ফলে আমি চিত্র আঁকলাম না, চিত্র আঁকার সময় হবে না, তোমরা চিত্রটা এখানে জাস্ট আমি সিম্পল ভাবে তোমাদের মনে রাখার টেকনিক শিখাচ্ছি। তোমরা এই তোমাদের পরীক্ষাতে যেটা আসবে ফিজিক্সে, সেটা হচ্ছে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কোনটা যোগ করলে পি টাইপ হয়, কোনটা যোগ করলে এন টাইপ হয়, সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। বিশুদ্ধ অর্ধপরিবাহীরা 4 যোজি, 4টা ইলেকট্রন আছে তাদের, আর 13 নং গ্রুপে যারা তারা কি বলতো 3 যোজি, তাহলে 4টার সাথে 3টা এরকম ইলেকট্রন দ্বারা শেয়ার হয়, হওয়ার পরে কি হয়, একটা শেয়ার হতে পারে না, ফাঁকা স্থান তৈরি হয়, বুঝতে পারছো? এই যে হোল সৃষ্টি হয় এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ টাইপ বা তোমার পি টাইপ, ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয় এখানে, হ্যাঁ। আর এইখানে তোমার নেগেটিভ টাইপটা কিভাবে তৈরি হয় দেখো, এই 14 নং গ্রুপে কারা কারা, 14 নং গ্রুপে হচ্ছে কি আছে, হচ্ছে সিলিকন আর কি বলতো জার্মেনিয়াম। এখন এর সাথে আমরা 15 নং গ্রুপ, 15 নং গ্রুপ কারা, নদীতে পানি আসে সকাল বিকাল, তোমরা জানো 14 আগে হচ্ছে 13, তারপরে হচ্ছে 15, অর্থাৎ দেখো 14 সবচেয়ে কাছাকাছি যে দুইজন 13 নং গ্রুপ থেকে 3 যোজি, 15 নং গ্রুপে তারা 5 যোজি। এখান থেকে সাধারণত আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এইগুলো যোগ করা হয় এদের মধ্যে। তুমি এদের মধ্যে যদি এগুলো যোগ করো, তাহলে এদের সাথে এগুলো যোগ করলে কি হবে, তারা এন টাইপ হয়ে যাবে। কিভাবে, এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধপরিবাহী ইলেকট্রন আছে কয়টা বলতো, 4টা, আর ওরা দেয় কয়টা বলতো, ওরা এসে ওদের কাছে ইলেকট্রন থাকে 1টা, 2টা, 3টা, 4টা শেয়ার করার পরে আরো একটা অতিরিক্ত থাকে, এই অতিরিক্ত থাকার কারণে এটা নেগেটিভ টাইপ হয়ে যায়, বুঝতে পারছো? এটা আরো অনেক ডিটেইলস আলোচনা আছে, এখানে আমাদের আলোচনার কোনো বিষয় নাই, এর জন্য আমরা আলোচনা করলাম না, এটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের এমসিকিউ এখান থেকে খুব সহজে তোমরা পারবা। 14 নং গ্রুপের সাথে 13 নং গ্রুপে যারা আছে, তোমাদের স্পেসিফিক মৌলগুলো মুখস্থ করা লাগবে না, তোমরা যদি গ্রুপ যারা থাকে তাহলে মনে রাখবা 13 নং গ্রুপে যারা আছে তারা যদি এদের সাথে মিক্স করা হয় তাহলে হয় পি টাইপ, আর 15 নং গ্রুপে যারা আছে তারা যদি এখানে মিক্স করা হয় তাহলে হয় কি এন টাইপ। কিভাবে, ওই যে 13 নং গ্রুপে 3টে ইলেকট্রন থাকে, একটা ঘাটতি সৃষ্টি হয়, আর এখানে কি থাকে বলতো, তোমার 15 নং গ্রুপে ইলেকট্রন কি থাকে, বেশি থাকে ওদের চেয়ে, তাহলে এখানে নেগেটিভ চার্জটা বেশি চলে আসে, ঠিক আছে? এর জন্য এটাকে বলা হয় এন টাইপ, বুঝছো? হ্যাঁ, এইগুলোকে আবার বলা হয় ডায়োড। আর এই যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় ডোপিং, ঠিক আছে? এই যে ভেজাল মিক্স করার প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। তো তোমরা এগুলো ডিটেইলস করে নিও ফিজিক্সে, আমার যতটুকু জানানোর আমি তোমাদের জানাই দিলাম, ঠিক আছে? এটা অর্থাৎ 14 নং গ্রুপের সাথে 13 নং গ্রুপ, তোমার অনেকে কি করে 14 এই সিলিকন জার্মেনিয়ামটাও মুখস্থ করে, পাশাপাশি এরা কোন গ্রুপে থাকে এগুলো অনেকে জানে না, মুখস্থ করার চেষ্টা করে, আবার কাদেরকে যোগ করলে তোমার পি টাইপ হয়, কাদেরকে যোগ করলে এন টাইপ হয়, এটা অনেকে মুখস্থ করার চেষ্টা করে, ঠিক আছে?
সো দেখো এটা মুখস্থ রাখার বিষয় না, একদম টেনশন ফ্রি থাকবা, তোমার জানারও দরকার নাই। অর্থাৎ আমি জানাই দিলাম তোমাকে, তুমি মিলাই দেখো 13 নং গ্রুপে যারা আছে তারা কেবল এদের সাথে মিক্স হলেই কি হবে বলো তো তোমার পি টাইপ, আর 15 নং গ্রুপে যারা আছে তারাই মিক্স করলে কি হবে বলো তো এন টাইপ। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের মোটামুটি পরিবাহী সম্পর্কে একটা ধারণা হলো। ঠিক আছে, এখন দেখো আমরা আবার পরিবাহীকে দুই ভাগে ভাগ করব। পরিবাহী দেখো পরিবাহীটা ওই যে দুই ভাগে ভাগ কিভাবে, এই যে কঠিন পরিবাহী, এই একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছি চারটা, অর্থাৎ কঠিন পরিবাহী আমরা কয় ভাগে ভাগ করেছিলাম মনে আছে? 1 2 3 4। অর্থাৎ সুপরিবাহী, তোমার কুপরিবাহী, তারপরে কি বলতো অপরিবাহী, অর্ধপরিবাহী, এরাই হচ্ছে কঠিন পরিবাহী। এখন আমাদের জানতে হবে কঠিন পরিবাহীর মধ্য দিয়ে কি হয়। কঠিন পরিবাহী কারা? যাদের মধ্য দিয়ে কি হয়, ইলেকট্রন ট্রান্সফার হয়। কি হয়? ইলেকট্রন 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 ট্রান্সফার হতে পারে যাদের মধ্য দিয়ে। দেখো কঠিন পরিবাহীর মধ্য দিয়ে ভাইয়া, কঠিন পরিবাহী যে পরিবাহী হয় বা যারা পরিবাহী হতে পারে বা নাও হতে পারে, তাদের মধ্য দিয়ে হওয়া না হওয়ার প্রশ্নটা আসে কি বলতো তোমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের মধ্য দিয়ে। অর্থাৎ কঠিন পরিবাহী যারা, তাদের মধ্য দিয়ে সাধারণত ইলেকট্রন ট্রান্সফার হবে। যারাই পরিবহন করে, এটা করছিল বাট এটা করে না, কিন্তু করলে তাদের মধ্য দিয়ে কি ট্রান্সফার হবে বলতো, ইলেকট্রন ট্রান্সফার হয়। একটা কঠিন বস্তু ভাইয়া, কঠিন বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় তড়িৎ পরিবাহী হয়, তখন এখান থেকে এখানে কি হয়, যে কোনো একদিকে, অর্থাৎ এদিক থেকে এদিকে বা এদিক থেকে যে কোনো একদিকে ইলেকট্রন প্রবাহ হতে পারে, তার বিপরীতে তোমরা জানো তড়িৎ প্রবাহ হয়। ঠিক আছে, সো এটা আমরা জানলাম। তো দেখো এটাই হচ্ছে যে একটা পরিবাহী কঠিন যদি হয়ে থাকে, তাহলে তার মধ্যে সে যে পরিবাহী হবে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্য দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে কঠিন পরিবাহীরা পরিবাহী হিসেবে কাজ করতে পারে। আরেকটা হচ্ছে লিকুইড পরিবাহী, অর্থাৎ তরল পরিবাহী। তরল পরিবাহী কারা? তরল পরিবাহীর আরেকটা নাম হচ্ছে ভাইয়া ইলেকট্রোলাইট। কি বলা হয়? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট, হ্যাঁ ইলেকট্রোলাইট, অর্থাৎ যেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বলি এটাকে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অর্থাৎ যে সকল যৌগকে ভেঙে ফেলা যায় একটা পজিটিভ নেগেটিভ চার্জে তৈরি। সাধারণত এগুলো আয়নিক যৌগের মধ্যে হয়। কি হয় বলতো? সাধারণত এগুলো আয়নিক যৌগের মধ্যে হয়, অর্থাৎ যাদের মধ্যে আয়নিক ধর্ম আছে। হ্যাঁ, অনেক সমযোজী যৌগের মধ্যেও কিন্তু আয়নিক ধর্ম আছে। হ্যাঁ, আমরা এটা পোলারিটি তড়িৎ মাধ্যমে জানতে পারি। আয়নিক যৌগের মধ্যে হয়ে থাকে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হয় আসলে, এটা যে তড়িৎ বা এটাও যে একটা পরিবাহী হিসেবে কাজ করে, এই পরিবাহী হিসেবে কাজ করার মূল কারণ হচ্ছে এদের আয়নগুলো ট্রান্সফার হওয়া। তোমরা দেখবা সাধারণত যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করি, লঘু তড়িৎ বিশ্লেষণ করব, তখন তোমরা জানবা এটার নাম হচ্ছে অ্যানোড, এটার নাম ক্যাথোড। তখন দেখো এই যে সোডিয়াম আর ক্লোরাইড, তোমরা জানো এইখানে দেখো এগুলো হচ্ছে কঠিন পরিবাহী। এগুলো কি বলতো? কঠিন পরিবাহী। এদের মধ্যে দিয়ে ইলেকট্রন দৌড়াদৌড়ি করে, অর্থাৎ ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে, কিন্তু এরা যে পরিবাহী হিসাবে কাজ করে, এদের মধ্যে তো আর ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে না। এরা এখানে যে মাধ্যম হিসাবে কাজ করে, সেটা কি বলতো, এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াদৌড়ি করবে। যেমনটা আমি সবসময় বলি, তোমরা তো আসলে এই পারে থাকো, তোমাদের হয়তো বা ফেরি পারাপার হওয়া লাগে না কখনো। আমরা যারা পদ্মার ওই পারে থাকি, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা যখন আমাদের এই কুমিল্লা থেকে যখন আমি খুলনায় যেতে চাই, তখন দেখা যায় এখান থেকে আমাদের পদ্মা নদী পার হতে হয়। এখন তো যদিও ব্রিজ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের কুমিল্লা থেকে ধরো বাস নিয়ে আমরা সরাসরি যাই, যাওয়ার পরে তোমার এইখানে ধরো আসবো, আসার পরে বা এইখান থেকে এদিকে আসার পরে যে এইখানটায় আসবো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত পারাপার হওয়ার জন্য নদী। এখন এখানে তো আর বাস চলবে না, তাহলে কি লাগবে? ফেরি। ফেরির উপর বাস উঠে ফেরি কি করে এই পাশে, বা লঞ্চের ব্যবস্থা থাকে বা স্পিড বোটের ব্যবস্থা থাকে, এখান থেকে এখানে যাওয়া আসা করে। অর্থাৎ দুইটা কিন্তু, একটা হচ্ছে কি স্থলপথ, একটা কি বলতো জলপথ। এখন স্থলপথ তো স্থল, অর্থাৎ এটা আমরা বলতে পারি হচ্ছে কঠিন মাধ্যম। কঠিন মাধ্যমের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার হয়। কিন্তু এটা কি ভাইয়া? এটা কিন্তু কঠিন মাধ্যম না,
এইটুকু অংশ, অর্থাৎ তোমরা জানো বর্তনী কমপ্লিট না হলে কিন্তু ভাইয়া তোমার তড়িৎ প্রবাহ চালনা হয় না। সো বর্তনী কমপ্লিট করবে এরা। এখানে তো এটা ভাইয়া কঠিন মাধ্যম না, তাহলে কে? আসলে ব্যাপারটা হচ্ছে এই, এখানে যত নেগেটিভ আয়ন আছে তাদের সাথে এই নেগেটিভ আয়নগুলোর সাথে কি থাকে দেখো, এদের একটা কানেকশন থাকে, ঠিক আছে? এই যে ইলেকট্রনগুলো এসে ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে, দেখো ইলেকট্রন এখানে আসে, এই ব্যাটারি থেকে এখানে ইলেকট্রন আসছে, এইখান থেকে এই ইলেকট্রন চার্জটা তাকে কি করে বিকর্ষণ, অর্থাৎ এইখানের ইলেকট্রন কিন্তু ভাই এখানে যেতে পারে না, এইখানে আসা ইলেকট্রনগুলো এখানে যেতে পারে না, এইখানে ইলেকট্রনগুলো একে ভায়া মাধ্যম হিসাবে কাজ করে। দেখো ইলেকট্রনের মুভিংটা কিন্তু এইভাবে ছিল, ইলেকট্রনের মুভিংটা এইভাবে ছিল, এখন এইভাবে হয় কিভাবে, এইখানে যত নেগেটিভ আয়ন আছে তাদেরকে বিকর্ষণ করে, আবার পজিটিভটা কি করে তাকে আকর্ষণ করে, অর্থাৎ এখানে দুইটা ফোর্স কাজ করে, একটা হচ্ছে নেগেটিভ তাকে বিকর্ষণ আর পজিটিভ তাকে কি আকর্ষণ করে। অপরদিকে পজিটিভ গুলোকেও পজিটিভটা বিকর্ষণ করে আর এটা কি করে বলতো আকর্ষণ করে, দুইটাই ঘটে। এখন দেখো তাহলে ইলেকট্রন তো এখান থেকে এখানে যেতে হবে, আমরা যেটা করি ওই যে লঞ্চ পারাপার যখন আমরা যাতায়াত করি তখন দেখা যায় বাস স্ট্যান্ড থেকে এখানে এসে এই পর্যন্ত একটা বাস থামে, থামার পরে এবার আমরা আমাদেরকে নামায় দেয়, নামায় দেওয়ার পরে আমরা আমাদের যা যা ব্যাগ ট্যাগ আছে বস্তা আছে সবগুলো নিয়ে আমরা একটা লঞ্চ উঠে যাই, লঞ্চ আমাদেরকে নিয়ে এই পাশে পারাপার করে, ওদেরই ব্র্যান্ডের আরেকটা বাস এখানে অপেক্ষা করে যেটা আমাদেরকে আবার নিয়ে আমাদের গন্তব্যস্থলে খুলনাতে পৌঁছায় দেয়। ঠিক সেম ভাবে দেখো এই ইলেকট্রনটা আর এদিকে যাবে না, ইলেকট্রন এখানেই থাকবে, হ্যাঁ ইলেকট্রনগুলোকে এসে কে ধরবে, পজিটিভ এসে ধরবে, কিন্তু ইলেকট্রন প্রবাহ ভাই এদিকে হওয়ার কথা ছিল, তাহলে এদিকে যাবে কেমনে, ওই যে ও ওকে কি করে বিকর্ষণ করে এই পাশে পাঠায় দেয়, ফলে ওরা এসে এইখানে ইলেকট্রন ছেড়ে দেয়। দেখো বিনিময় কিন্তু ভাইয়া ইলেকট্রনটা এদিকে আসলো, যেভাবে হোক আসছে, হ্যাঁ সরাসরি তারা না আসলেও এদের মাধ্যমে এখানে পাঠায় দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রন মুভমেন্টটা এইভাবে বিরাজমান থাকলো, বুঝছো তো? এরকম আর কি। তো দেখো তাহলে এইখানে তারা যে পরিবাহী হিসাবে কাজ করছে তাদের মধ্যে আয়ন ট্রান্সফার, এই ইলেকট্রনগুলো কিন্তু এক জায়গা থেকে দৌড়াদৌড়ি করে নাই, আয়নগুলো এক জায়গা থেকে এক জায়গা ট্রান্সফার হয়েছে, আয়নগুলো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হয়, অর্থাৎ দেখো কঠিনের মধ্য দিয়ে ইলেকট্রন ট্রান্সফার হয় আর তরলের মধ্য দিয়ে হচ্ছে আয়ন ট্রান্সফার হয়, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই কি লিখবো, আয়ন, হ্যাঁ আয়ন ট্রান্সফারের মাধ্যমে তারা তড়িৎ পরিবাহী হয়ে থাকে, আর এরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে তড়িৎ পরিবাহী হয়ে থাকে, বুঝতে পারছো? তাহলে ইলেকট্রোলাইটটা হচ্ছে আয়ন ট্রান্সফার করে আর কঠিন পরিবাহীরা হচ্ছে কি বলতো ইলেকট্রন ট্রান্সফার করে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই কথাটা, তোমরা অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? তো আমরা এখন এটা সম্পর্কেই আস্তে আস্তে একটু জানবো, আমাদের এই সম্পর্কে তো জেনে ফেলছি, এখন আমরা এই পরিবাহী নিয়ে একটু কাজ করব। তো দেখো হ্যাঁ তরল পরিবাহী যেটাকে আমরা ইলেকট্রোলাইট বলি, ইলেকট্রোলাইটটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট, এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট আবার এখানে কিন্তু এমসিকিউ আসে ভাইয়া, হ্যাঁ এমসিকিউ আসে, এমসিকিউ গুলো খুব ভালোভাবে পড়তে হবে। স্ট্রং ইলেকট্রোলাইট একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারা, এটা আবার তিনটা অংশে আছে, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, এস দ্বারা স্ট্রং বোঝাচ্ছে, স্ট্রং বেস অর্থাৎ স্ট্রং ক্ষার, এটাকে স্ট্রং সল্ট, স্ট্রং লবণ, ঠিক আছে? স্ট্রং অ্যাসিড কারা তোমরা জানো, HCl, তারপর হচ্ছে সালফ্রিক অ্যাসিড, এরপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ এগুলো হচ্ছে কি বলতো স্ট্রং ইলেকট্রোলাইট, অর্থাৎ যত শক্তিশালী অ্যাসিড আছে HI, HBr, যত স্ট্রং অ্যাসিড আছে, তোমাদের আমি স্ট্রং অ্যাসিড স্ট্রং ক্ষার সম্পর্কে জানাইছিলাম, মনে আছে? আমি তো আরেকবার রিপিট করে আসি, তোমাদের এখানটা মুখে মুখে রিপিট করি। আচ্ছা সেটা কি স্ট্রং অ্যাসিড কারা? অ্যাসিডটা সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হ্যালো অ্যাসিড বা হাইড্রা অ্যাসিড, একটা হচ্ছে অক্সি অ্যাসিড। অর্থাৎ হ্যালো অ্যাসিড এর মধ্যে আমরা জানি চারটা আছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোলাইটিক অ্যাসিড। শুধুমাত্র HF-টা দুর্বল, বাকি সবাই বলতো সবল। অর্থাৎ দেখো আমি এখানে HF লিখি নাই, বাকি তিনটা লিখছি। কেন? হ্যালোজেনের আকার যত বাড়ে তাদের ল্যাটিস এনার্জির চেয়ে হাইড্রেশন এনার্জি তত বৃদ্ধি পায়, ফলে তারা পানিতে খুব ভালো দ্রবণীয় হয়, আকার বৃদ্ধির সাথে সাথে তাদের অম্লধর্ম বৃদ্ধি পায়, ফলে আমরা বলতে পারি এই যে সবচেয়ে শক্তিশালী, তারপরে HB, তারপরে HCl লিখলাম।
এবার আসো অক্সিসিড। অক্সিসিড কারা? যাদের মধ্যে অক্সিজেন থাকে, অর্থাৎ হাইড্রোজেনটা মূলত অক্সিজেনের সাথে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অক্সিসিড। অক্সিসিড সাধারণত স্ট্রং হবে না, উইক হবে। এটা আমরা কিভাবে বুঝবো? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার +5 বা তার বেশি হয়, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান +5 বা তার বেশি হলে তারা স্ট্রং, অর্থাৎ তারা সবল। আর +5 এর চেয়ে কম হলে তারা দুর্বল হয়ে যায়, অর্থাৎ +4 +3 +2 +1 হলে দুর্বল হয়ে যায়। এবার সবল আর দুর্বল সবার মধ্যে ক্রম আছে, যাদের জারণ মান বেশি তারা বেশি, অর্থাৎ সবলের মধ্যে বেশি, আবার দুর্বলের মধ্যে বেশি। আমরা জানি যারা দুর্বল স্টুডেন্ট তাদের মধ্যে একটা ক্রম আছে, যারা সবল স্টুডেন্ট তাদের মধ্যে একটা ক্রম আছে, অর্থাৎ যার জারণ মান বেশি হয় তার অনুধর্ম বেশি, যার জারণ মান কম তার অনুধর্ম কম। কিন্তু জারণ মান যার সমান হয়, কেন্দ্র পরমাণু যার আকার ছোট তার অনুধর্ম বেশি হয়, খুদে মরিচের ঝাল বেশি, এরকম একটা বুঝিয়েছিলাম তোমাদের। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমরা এখান থেকে দেখে নিবা আগের ক্লাসগুলো, কারণ এখানে আমি দেখাই আছি। আগে আমি অ্যাসিডটা ডিটেইলস তোমাদের, অ্যাসিড ক্ষার, লবণ কোনটা স্ট্রং কোনটা উইক সবগুলো দেখাই ফেলছি। তারপর হালকা একটু বলার চেষ্টা করলাম। অর্থাৎ হ্যালো অ্যাসিডের মধ্যে এই তিনটা হচ্ছে সবল, তার মধ্যে এইচএ সবচেয়ে, তারপরে এইচবিএ, তারপরে এইচসিএল, ঠিক আছে। আর অক্সিজেনের মধ্যে বলছি +5 বা তার বেশি জারণ মান হলে তারা হচ্ছে সবল। তুমি এখানে জারণ মান বের করে দেখো, এটা +6, এখানে দেখো +5, এখানে আরো আছে ফসফরিক অ্যাসিড, এটাও কি বলতো +5, আবার আছে পারক্লোরিক অ্যাসিড, এটা কি বলতো +7। এভাবে আরো অনেক অ্যাসিড আছে, এরা সবাই হচ্ছে সবল। আর প্লাস অক্সিসিডের ক্ষেত্রে দেখবা হচ্ছে অক্সিজেন আছে যে অ্যাসিডে, তাকে অক্সিসিড বলা হয় সাধারণত। তো অক্সিসিড হলেই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করবা, বের করলে যদি +5 বা তার বেশি পেয়ে যাও তাহলে বুঝবা হচ্ছে এটা সবল, আর যদি +5 এর কম হয় তাহলে এটা বুঝবা হচ্ছে দুর্বল, ঠিক আছে। আচ্ছা, আর হ্যালো অ্যাসিডের ক্ষেত্রে তো বললাম এই আবার এই +7 +6 এদের মধ্যে আবার সবচেয়ে সবল এটা, তারপর এটা, আবার এই দুইটার মধ্যে কি এটার আকার ছোট তাই এটা, তারপর এটা, এরকম আমি তোমাদের সবকিছু শিখাইছি, তোমরা এখান থেকে দেখে নিবা। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, সবল দুর্বল কোনটা এটা। তো এই হলো মোটামুটি আমাদের স্ট্রং অ্যাসিডের কিছু লিস্ট, তোমাদের আমি দেখাইছি। আচ্ছা, ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিড, এগুলো আমাদের অ্যাসিড। এবার আসো বেস। স্ট্রং বেসের মধ্যে সাধারণত বেশি ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, ঠিক আছে। এরপরে আসো স্ট্রং সল্ট। স্ট্রং সল্ট তোমরা জানো, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার সোডিয়াম সোডিয়াম নাইট্রেট আছে, হ্যাঁ, পটাশিয়াম সালফেট ইত্যাদি, এরকম টাইপের যৌগ হচ্ছে সবই স্ট্রং, অর্থাৎ এরা হচ্ছে স্ট্রং তোমার যৌগ। বিশেষ করে নাইট্রেটের লবণগুলো, অধিক সক্রিয় ধাতু এবং নাইট্রেটের লবণগুলো কি বলতো অধিক সক্রিয়, সেটা আমরা জানবো। এবার দেখো, খেয়াল করো, উইকের মধ্যে হয়ে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, ওই যে সেম ভাবে উইক অ্যাসিড, উইক বেস, উইক সল্ট, ঠিক আছে। উইক অ্যাসিড কারা? সকল জৈব অ্যাসিড, সকল জৈব অ্যাসিড হচ্ছে কি বলতো উইক, সকল জৈব অ্যাসিড কি উইক। এরপরে আরো আছে, তোমরা জানো ইথানোইক, মিথানোইক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, হ্যাঁ। এরপরে আরো আছে যেমন কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, HF। এরপর হচ্ছে তোমার আরো আছে হাইপোক্লোরাস অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রাস অ্যাসিড ইত্যাদি। এরকম টাইপের অ্যাসিডগুলো কি বলতো দুর্বল, যাদের জারণ মান বের করে দেখো, এখানে জারণ মান +1, এখানে জারণ মান হচ্ছে +1, হ্যাঁ, +1 না, অর্থাৎ এখানে জারণ মান হচ্ছে +3, এখানে জারণ মান হচ্ছে +4, আর এটা হচ্ছে হ্যালো অ্যাসিডের মধ্যে দুর্বল, আর জৈব অ্যাসিড তো দুর্বল হয়। এবার বেসের মধ্যে সাধারণত উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে, আর সল্ট হিসাবে অনেকগুলোই আছে, যেমন তোমরা জানবা সেটা হচ্ছে কি ক্যালসিয়াম ফ্লোরাইড। অর্থাৎ তোমরা দ্রাব্যতার গুণফল পড়লে তোমরা বুঝবা, দ্রাব্যতার গুণফল পড়ছো না তোমরা, তোমাদের শিখেছি দ্রাব্যতার গুণফল কাদের জন্য ভাইয়া, যারা স্বল্প মাত্রায় দ্রবণীয় লবণ, তাদের জন্য, বা স্বল্প মাত্রায় দ্রবণীয় যে বস্তুগুলো আছে তাদের জন্য। তো ওই যে উইক সল্টের মধ্যে দেখবা এরকম টাইপের কিছু সল্ট আছে, লেড আয়োডাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সালেট ইত্যাদি। এরকম টাইপের যে লবণগুলো আছে, এই লবণগুলো হচ্ছে তোমার উইক। অর্থাৎ দ্রাব্যতার গুণফলে যে লবণগুলো তোমরা ব্যবহার করো, ওইখান থেকে যে কোনো একটা দুটো উদাহরণ তোমরা লিখে দিতে পারবো, এগুলো চিন্তা করবা কোন কোন যৌগগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। এরকম অনেক যৌগ আছে, বেরিয়াম সালফেট, হ্যাঁ, এই ধরনের যৌগগুলো হচ্ছে কি বলতো দুর্বল, ঠিক আছে। ক্ষারের মধ্যে এখানে ফেরিক হাইড্রোক্সাইডটা দেওয়া যায়, কারণ ফেরিক হাইড্রোক্সাইড অনেক দুর্বল,
আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও মোটামুটি দুর্বল লিস্টে পড়ে। সো এই ধরনের উদাহরণ অনেক আছে, তোমরা বই থেকে একটু পূর্ণ কষ্ট করো, ঠিক আছে। আরেকটা আছে সুপার কন্ডাক্টর, তোমাদের বলে দিছি যে মিশ্র ধাতু বা হচ্ছে পাশাপাশি অক্সাইডের বিভিন্ন ধরনের প্রলেপ দিয়ে কি করা হয় বলতো, মিশ্রণ করে তোমার এটাকে সুপার কন্ডাক্টর বানানো হয়, ঠিক আছে। তো সুপার কন্ডাক্টর অবশ্যই এই যে ক্রান্তি তাপমাত্রার উপর বা তাদের একটা নির্দিষ্ট তাপমাত্রার ব্যাপার স্যাপার আছে, তোমরা এটা নিজেরা রিডিং করলে বুঝতে পারবা। এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো তোমার পরিবাহী ক্লাসিফিকেশন। সো দেখো তো এই পর্যন্ত কারো বুঝতে তেমন সমস্যা আছে কিনা তোমরা আমাকে একটু জানাও। কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই? ঠিক আছে। তো দেখো তোমাদের উদ্দেশ্যে আমার যে একটা তোমাদের এইচডব্লিউ থাকবে সেটা আমি তোমাদের লিখে দিই। এই অধ্যায়টা ভালো করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, অর্থাৎ ধাতুর সক্রিয়তা সিরিজ বা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, আর একটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। এই জিনিসগুলো তোমরা একটু শিখে ফেলবা, ঠিক আছে। আমরা শিখবো ক্যাটায়নের, আর এই পাশে শিখবো অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। একটা হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, একটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা সিরিজ। লেনা কে বা কে না ম্যাগলিভার এলো মানলে যেন ফিরে, পরিমেয় সিঁড়ি কুড়িয়ে নিয়ে স্নিগ্ধাকে হবে। এটা কিন্তু এটার পরে, হ্যাঁ, নিচ থেকে হবে তোমাদের হায় হায় কাপুরুষ হাজি হাজি পিটাবে। ঠিক আছে। এখন দেখো এদের তোমার অবশ্যই কি বলতো পজিটিভ চার্জ। আমরা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ করতেছি। 3+ আছে, Chromium 3+, Cadmium 2+, Cobalt 3+, Nickel 2+, Stannous 2+, Lead 2+, Hydrogen plus, Copper plus, Copper 2+, Mercury 2+, 1+, Silver plus, Platinum 4+ আছে, 2+ আছে, Gold 1+ আছে, 3+ আছে, ইত্যাদি। দেখো তোমরা এইভাবে তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে, যার যে বই সুবিধা হয় এইভাবে তোমরা শিখে নিবা, এটা শিখতেই হবে। না কে বা কে না ম্যাগলিভার এলো মানলে যেন ফিরে, অর্থাৎ আমি যদি তোমাদের শিখাই তাহলে তোমরা কিভাবে শিখবা, কে বা কে না ম্যাগলিভার এলো মানলে যেন ফিরে, এগুলো একটা দাগ দিবা। এবার পরিমেয় সিঁড়ি কুড়িয়ে নিয়ে স্নিগ্ধাকে পাবে, একটা দাগ দিবা। হায় হায়
তোমরা জানো যে ধাতুর সক্রিয়তা শীষটা এইভাবে বাড়তে থাকে, ঠিক আছে? ধাতু বা ক্যাটায়নের সক্রিয়তা শীষ এখান থেকে তোমরা মনে রাখবা সবসময়ের জন্য, একটু আস্তে আস্তে জানতে হবে, এদের জারণ বিভব উচ্চ, জারণ বিভব বেশি, তার মানে কি বলতো, বিজারণ বিভব কম। এইটা উপরের দিকে, অর্থাৎ উপর থেকে নিচে, তোমরা কিন্তু ক্রম অনুসারে লেখা হয়েছে। আর নিচের দিকে জারণ বিভব কম, অর্থাৎ বিজারণ বিভব বেশি। কিন্তু আপাতত একটু খেয়াল রাখো, তোমাদের বাকিটা আমি ডিটেলস এখান থেকে বলবো। অর্থাৎ এটাকে সাজানো হয়েছে ভাইয়া জারণ এবং বিজারণ বিভবের উপর ভিত্তি করে। জারণ বিভব মানে হচ্ছে তারা খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন হয়ে দ্রবণে আসতে পারে। সবার আগে কে? লিথিয়াম আয়ন, তারপরে পটাশিয়াম, বেরিয়াম, এইভাবে করে সবার লাস্টে দ্রবণে আসতে পারে কি বলতো? গোল্ড। কিন্তু তড়িৎ দ্বারে সবার আগে যায় কে বলতো? দর্দিয়া গোল্ড, ঠিক আছে? যেমনটা ধরো একটা ফাংশনে তুমি সবার শেষে গেছো, এখন ফাংশনে কিন্তু শুরু থেকে সবাই জায়গা ফিল আপ করে পিছনের দিকে যায়, বা পিছন থেকে যেভাবে ফিল আপ হয়ে গেছে, এখন তুমি শেষের দিকে এসে দরজার কাছে তুমি দাঁড়ায় আছো, অর্থাৎ তুমি সবার শেষে আসছো ওই ফাংশনে। কিন্তু যখন ওই ফাংশনটা শেষ হয়ে যাবে তুমি কিন্তু সবার আগেই বের হয়ে চলে যেতে পারবা, ঠিক আছে? ঠিক সেম ভাবে দ্রবণে সবার আগে আসবে লিথিয়াম, থাকে আস্তে আস্তে এদিকে, সবার লাস্টে আসবে গোল্ড। আয়ন হিসাবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, অর্থাৎ তার জারণ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, অর্থাৎ জারণ বিভব বেশি, তাহলে বিজারণ বিভব কম হবে। আর নিচের দিকে যারা, তাদের তো ইলেকট্রন ছাড়ার ক্ষমতা কম, অর্থাৎ তাদের ইলেকট্রন গ্রহণ করার এবিলিটি বেশি। অর্থাৎ তড়িৎ দ্বারে সবার আগে জমা হয় হচ্ছে নিচ থেকে, তড়িৎ দ্বারে জমা হয় হচ্ছে নিচ থেকে, আর দ্রবণে আসে হচ্ছে উপর থেকে। উপর থেকে সবার আগে দ্রবণে আসে, আর নিচ থেকে সবার আগে তড়িৎ দ্বারে যায়, ঠিক আছে? এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন আসো অ্যানায়নের সম্পর্কে শীষটা আমাদের ভালোভাবে শিখতে হবে। সবচেয়ে সক্রিয় হচ্ছে নাইট্রেট, এরপর হচ্ছে সালফেট, এরপরে আছে হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এটা হচ্ছে হাইড্রোক্সাইড। মোটামুটি আমাদের এইগুলো জানলেই হবে, বা এখানে তুমি ফ্লোরাইডও দিতে পারো, ঠিক আছে? এগুলো এটা হচ্ছে, তাহলে এদের ক্ষেত্রেও ভাইয়া সবসময় জন্য দ্রবণে আসবে, দ্রবণে সবসময় মনে রাখবা, দ্রবণে আগে আসবে, তড়িৎ দ্বারে আগে যাবে, দ্রবণে আগে আসবে, তড়িৎ দ্বারে পরে যাবে, দ্রবণে আগে আসবে, তড়িৎ দ্বারে পরে যাবে, দ্রবণে পরে আসবে, তড়িৎ দ্বারে আগে যাবে। কথাটা শুনছো? লিখে রাখো, দ্রবণে আগে আসবে, তড়িৎ দ্বারে পরে যাবে। আর এটা হচ্ছে দ্রবণে তোমার পরে আসবে, তড়িৎ দ্বারে আগে যাবে। সবসময় জন্য ধাতু বা অধাতু সক্রিয়তা সিরিজ সেম, উপরে যারা থাকে তারা দ্রবণে আগে আসে, আর নিচে যারা থাকে তারা তড়িৎ দ্বারে আগে যায়, ঠিক আছে? এটা হ্যাঁ, দু এক জায়গায় ব্যতিক্রম আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তড়িৎ বিশ্লেষণ করে যখন বলবো তখন আমরা জেনে নিব, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের এটাও খেয়াল রাখবা, এটা সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপর এটা হচ্ছে কম, ঠিক আছে? এটা দ্রবণে আসার প্রবণতা বেশি, এটা দ্রবণে আসার প্রবণতা কি বলতো? কম, ঠিক আছে? সো আমরা এটা খুব ভালোভাবে শিখবো। এটা দেখো খুব সহজ, নাইট্রেট, সালফেট, এরপরে হ্যালোজেনের চারটা ধারাবাহিকভাবে, এরপর হচ্ছে হাইড্রোক্সাইড। সো এটা আমাদের মনে রাখা খুবই সহজ হবে, এটা খেয়াল রাখবো, নাইট্রেট তারপরে সালফেট। এই জন্য নাইট্রেটের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে সালফেট। এই জন্য তোমরা দেখবা নাইট্রেট এবং সালফেটের লবণগুলো সাধারণত দ্রবণীয় হয়, স্ট্রং ইলেকট্রোলাইট হয়। ধাতু সক্রিয়তা সিরিজের উপরের দিকে ধাতু, আর নাইট্রেট আর সালফেট নিলে দেখা যায় খুব ভালো দ্রবণীয় হয় তারা, হ্যাঁ, স্ট্রং ইলেকট্রোলাইট হয়। এগুলো তোমরা আস্তে আস্তে বুঝবে। এই জন্য ধাতু সক্রিয়তা সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দ্বারা খুব সহজে বোঝা যায় কোনটা স্ট্রং কোনটা উইক। তুমি যদি এদের মধ্যে সক্রিয় ধাতু নাও, আর যদি এদের মধ্যে সক্রিয় অধাতু নাও, তাহলে দেখবা এদের লবণ সাধারণত, হ্যাঁ, ব্যতিক্রম না ঘটলে সাধারণত তারা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, অর্থাৎ তারা খুব ভালো আয়নিক এবং তারা খুব ভালো তড়িৎ বিশ্লেষক পদার্থ হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এটা খুব সুন্দরভাবে ছন্দ সহ তোমরা শিখে ফেলবা। এবার তোমাদের কিন্তু আগের ছন্দটা আমার জানা আছে, হ্যাঁ, কিন্তু আমি এটা লিখে দিই না। যেমন তোমরা আগের ছন্দটা এরকম জানতা, আগে এরকম ছিল 19-এ, কে না কি ম্যাকগাইভার এলো যেন ফিরে, স্নিগ্ধাকে পাবে হায়, কাপুরুষ হাজি হাজি পিটাবে আবার, এটাও ছিল, হ্যাঁ। এখন দেখো এটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে ভাইয়া, পটাশিয়ামের আগে আসছে লিথিয়াম, এরপর দেখা যায় ক্যালসিয়ামটা সোডিয়ামের আগে চলে আসছে, সোডিয়ামটা পরে চলে গেছে,
সো নতুন আরো কিছু ধাতু মেটাল অ্যাড হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। সো এগুলো আমাদের একটু শিখে নিতে হবে, ঠিক আছে, কারণ আগের সক্রিয়তা সিরিজ আর এখনকার সক্রিয়তা সিরিজের মধ্যে ডিফারেন্স আছে একটু। তো নতুন নতুন যেটা অ্যাড হয়েছে এই জন্য ভাইয়া আমি এটাও আগে জানতাম, কিন্তু এটা এখন আমরা শিখে নিব, ঠিক আছে, একটু কষ্ট করে শিখে নিবা। আর যদি একান্ত কারো এটা বেশি শিখতে সমস্যা হয় তাহলে নাই মামা হচ্ছে কানা মামা হলো, সেই হিসাবে তুমি এটা শিখে নিতে পারো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের মূল বিষয় কি জানো? আমাদের মূল বিষয় হচ্ছে হাইড্রোজেনের উপরে কারা, হাইড্রোজেনের নিচে কারা, এটা একটু মনে রাখার বিষয় আছে। হাইড্রোজেনের নিচে কারা? কাপুরুষ, হাজি, আজি, পিটাবে, আমায়, অর্থাৎ পাঁচজন। কাপুরুষ, হাজি, আজি, পিটাবে, আমায়, মোটামুটি এই পাঁচটা খুব ভালোভাবে মনে রাখতে পারলে হয়। এই হাইড্রোজেনের নিচে যদি এরা থাকে তাহলে বাকিরা কি আছে? উপরে আছে। আবার এদের মধ্যে থেকে কে উপরে কে নিচে এগুলো পরীক্ষাতে আসে। সক্রিয়তার ক্রম কোনটা সঠিক এটাও পরীক্ষাতে আসছে। তোমরা এমসিকিউ দেখবা যে দুইটা দুইটা ধাতু নিয়ে বলছে যে সক্রিয়তার ক্রম কোনটা সঠিক। হ্যাঁ, সো এইভাবে কিন্তু এমসিকিউ আসে। সো এই জন্য আমাদের উচিত সক্রিয়তা সিরিজটা একটু মুখস্থ রাখা। আর আমি তোমাদের যে 6টা আইটেম শেখানোর চেষ্টা বলছিলাম, মনে আছে তোমাদের যারা শুরু থেকে আমি পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তারপর হচ্ছে তোমার গ্রুপ সংখ্যা, পরিঘাতকতার মান, হ্যাঁ, এগুলো শিখাইছি। এরপরে একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে এই যে ধাতু সক্রিয়তা সিরিজ, হ্যাঁ, এবং অধাতু, অর্থাৎ ধাতু অধাতু বা ক্যাটায়ন আয়ন উভয় সক্রিয়তা সিরিজটা খুব সুন্দরভাবে তোমরা শিখবা। এইটা শিখলেও এটা তোমাদের কেমিস্ট্রিকে অনেক সহজ করবে, ঠিক আছে। এটা অনেক কিছু চিন্তা করতে তোমাদের শিখাবে। এই জন্য এইটাও সেই 6 নম্বর আইটেমটা তোমরা খুব গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে মেমোরাইজ করে ফেলবে এবং সুন্দরভাবে শিখবা। এটা যাতে কোনোভাবে মিস না হয়, ঠিক আছে। এটা মাথায় থাকলে তুমি কেমিস্ট্রি তুমি সাধারণত কম আটকাবা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্ত। তো তোমরা এটা সুন্দরভাবে তুলে নিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে তোমরা গত মাসে অনেকেই করছো, অনেকের পেমেন্ট বাকি, অনেকেই পরে আসছো, কিন্তু তারা এখন পর্যন্ত পেমেন্ট দেওয়া নাই, ঠিক আছে। তোমরা তোমরা স্বাভাবিকভাবে, স্বাভাবিক হইলে ভাবছো দিবা, এরকম না ভাইয়া, তোমরা অবশ্যই ভাইয়াকে পেমেন্ট দিবা, কারণ ভাইয়া তো পেমেন্ট ছাড়া আমাকে চলতে কষ্ট হয়, ঠিক আছে। সো তোমরা অবশ্যই ভাইয়া দিকে খেয়াল রাখবা, সরাসরি এসে বা হচ্ছে আমাকে বিকাশের মাধ্যমে তোমরা পেমেন্টটা ক্লিয়ার করবা, ঠিক আছে। আমি সবার নাম তুলে রাখতেছি, আজব কাগজ তোমাকে দিতে হবে এবং তুমি এখন দিবা, কারণ তোমার তো দেওয়া উচিত, ঠিক আছে, কারণ তোমরা তো করছো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।